আজকে কি আমাদেরকে একটা ছোট্ট ম্যাজিক দেখানো পসিবল, মানে যদি পসিবল হয়? আর এই যে তার আগে এই যে ট্রফিটা দেখাই, এ দেখো তো নাম্বারটা। হে বাবা, কি করে হলো? ওয়াও! থ্যাংক ইউ। আর মানে শুরুতে যখন দেবদা একদম আমি দেবদা বলে ফেললাম, এ বাবা, আরে বাবা দাদা নয়। আমি দৌড়ে গিয়ে শুধু গোলাপটা দিলাম দেওয়াতে। সে গোলাপটা তো আমার হাত থেকে নিলই, গোলাপটা নিল। নেওয়ার পরেও না, সবার আগে মানুষটা কি করলো জানো? আমার মাকে আর মাসিকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। যেই জিনিসটা মানে ভোলার সত্যিই নয়। মানে আমার মা আর মাসি যারা মানে এক সময়কার বলতে পারো উত্তম কুমারের ফ্যান, তারা ইনস্ট্যান্ট ওই বাচ্চা ছেলেটার প্রেমে পড়ে গেল। যে এত ভালো একটা মানুষ হতে পারে, মানে একটা হিরো হয়েও কেউ পায়ে হাত দিয়ে এরম ভাবে প্রণাম করতে পারে। এইবার একটু তোমার কাছে দাদাগিরির জার্নিটা শুনবো। কিভাবে যাওয়া, পুরো ব্যাপারটা কিরকম হলো, কিভাবে হলো? টিকিট পুরো সোল্ড আউট। আমি একটা টিকিট যাও মানে ব্যবস্থা করে, এখন তো আমাকে আমার বাবা মাকে বন্ধু বান্ধবকে সবাইকে নিয়ে যেতে হবে, তো আমার কাছে টিকিট নেই। তো আমি কোথা থেকে পাবো? মানে আমি তো তোমার কাছেও একটা রিকোয়েস্ট, তোমরা যদি কোনো সুযোগ পাও আমাকে প্লিজ একটু টিকিটের ব্যবস্থা করে দাও, আমি তোমাদের থেকে সরোজ টিকিট। মিউজিক বেঞ্চেস এর থেকে দুটো টিকিট তুমি পাবে কনফার্ম, বিকজ আমরা 4টে কেটে রেখেছি। আমি আর তোমার স্ট্রিঞ্জাদা যাবো, দুটো আমাদেরই এক্সট্রা কাটা আছে। আচ্ছা আচ্ছা, আমি তোমার থেকেই নেবো। আমরা সবসময়ের জন্য একটা কথা বলি, ঈশ্বর আমাদেরকে তখনই সেটা দেন যখন আমাদের জন্য সেটা ভালো হয়। এই যে আমরা গতকাল দাদাগিরির এপিসোডটা দেখলাম, এবং সেখানে আমরা দেবদার একজন ফ্যান গার্লকে পেলাম যার নাম ইপসিতা। এবং ইপসিতা অনেক বাধা বিপত্তি পেয়েছে দেবদার সঙ্গে একটু দেখা করবার জন্য, কিন্তু গতকাল ইপসিতার সঙ্গে যেটা ঘটলো সেটা যদি আগে ঘটে যেত, মানে কোনো ইভেন্টে যদি দেবদার সঙ্গে ইপসিতার দেখা হয়ে যেত, তাহলে গতকালের দিনটা কি সীতার জন্য সত্যি এতটা মেমোরেবল হতো? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে। আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ইপসিতাকে, যারা গতকাল দাদাগিরির এপিসোড নাম্বার 8টা দেখেছেন। আপনারা জানেন ইপসিতা গতকাল উইনার হয়েছে, এবং ইপসিতার আহ অত্যন্ত দক্ষতার ম্যাজিক আমরা দেখেছি। দেবদার সঙ্গে দুর্দান্ত কিছু কথোপকথন আমরা পেয়েছি। তো আজকে আমরা ইপসিতাকে সঙ্গে পেয়েছি, ওর থেকেই শুনে নেব। প্রথমত বলো, কেমন আছো? আর তারও আগে তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস, তুমি দাদাগিরিতে উইন করেছো এই কারণে। থ্যাংক ইউ সো মাচ। মানে এতদিন তোমার ইন্টারভিউ দেখেছি, তুমি দেবদাকে নিয়ে এত ভিডিও বানাও, আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, সেটা মানে কত সেরা একটা ব্যাপার, বুঝতে পারছো তো আমার কাছে। কেমন লাগছে বলো প্রথমত, বলে আমার excited অসাধারণ লাগছে? লাগছে। আমি ভিডিওতেই মানে কালকে তোমরা এপিসোডেই দেখতে পেয়েছো যে আমি বলেছিলাম আজকে আমার আর ঘুম হবে না। আমার সত্যিই কালকে ঘুম হয়নি। মানে আমি রাত্রি 4টে অব্দিও, ভোর 4টে অব্দি জেগেই ছিলাম, আবার 6টার থেকে জেগেই আছি। মানে শুধু মেসেজ, সবার এত শুভেচ্ছা বার্তা, মানে সব যারা মানে দেবকে এত ভালোবাসে তারা যে বলছে, তারা এত রিলেট করতে পেরেছে। ইভেন অনেকে বলেছে আমি যখন ঢুকেই কেঁদে ফেললাম, ওটা দেখেও অনেকে কেঁদে ফেলেছে, আমাকে মেসেজ করেছে এতজন। মানে সত্যি মানে আই এম ফিলিং রিয়েলি ব্লেসড। আর মানে একটাই কথা বলবো, ইটস গডস প্ল্যান। আমরা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবো, কোনো ভাষা ইউজ করবো না। নিয়েছিস? তুমি তোমার প্রচুর সিনেমায় আমাকে বলেছো যে শুধু স্বপ্ন দেখলে হয় না, সেটা পূরণ করার সাহসও রাখতে হয়। আর আমি লাস্ট 17 বছর ধরে শুধু সাহস দেখিয়ে যাচ্ছি। আমি কি বলবো, এত বাম সাথে ধাক্কা, মিডিয়া মিডিয়া যত দাদা দিদিদের বকা খাওয়া, বাবা মার বকা খাওয়া, সবকিছু অতিক্রম করে আজকে আমি দাদাগিরির মধ্যে তোমার পাশে কাজ করে দেখে আমাকে ইনভাইট করলো। মানে এর থেকে বড় দিন আমার একদমই তাই। আচ্ছা, দেবদার প্রতি এইরকম ভালোবাসাটা ঠিক কবে থেকে? দেখো, ছোটর থেকে না আমি একটু ছিলাম কি, একটু পড়াশোনা ছাড়া কিছু বুঝি না, আর ভীষণ বাড়িতে ভীষণ স্ট্রিক্ট আমার। তো এরমই ছিল যে পড়াশোনা ছাড়া বুঝি না, আর টিভি বলতে কার্টুন। তারপর না 2009-তে ওই যে একজন হিরো এন্ট্রি নিল চ্যালেঞ্জের গেট দিয়ে, কলেজের গেট দিয়ে। আর তারপর থেকে আমি না ভাবছি বাবা এরকমও হিরো হয়। আর তখন সবে সবে আমার টিন এজ। আর সেই সময় মানে বুঝতেই পারছো যে কেমন অবস্থা চারিদিকে। এবার সেই সময় ওরকম অবস্থা, আর আমরা এখন না হয় সোশ্যাল মিডিয়ায় এত কিছু অ্যাভেলেবেল রয়েছে, তখন না মানে শুধু আমাদের বাড়িতে কেবল লাইনও ছিল না। আমি আমি যেতাম দিদার বাড়িতে টিভি দেখতে। তো সেখানে গিয়ে ওই সঙ্গীত বাংলা চালিয়ে কখন দেবের একটা গান দেবে, কখন একটা সিনেমা তো তখন অনেক দেরিতে আসতো। আমি সেই সময়কার ফ্যান। আর মানে শুরুতে যখন দেবদা একদম আমি দেবদা বলে ফেললাম, এ বাবা, আরে বাবা দাদা নয়। দাঁড়াও দাঁড়াও, ও মাথা কাজ করছে না।
যখন শুরুতে যখন চ্যালেঞ্জের পর দুজনের পর যখন প্রথম জন্মদিনের পার্টিতে যেত, তখন না আমি ছোটবেলায় যখন খবর পেতাম যে এই মলে এই রেস্টুরেন্টে আসছে, আমি গিয়ে সেখানে বসে থাকতাম। আর আমি একবার হয়েছিল, তখন আমি খুব বেশি হলে ক্লাস 5-এ কি 6-এ পড়ি, একটা গোলাপ ফুল নিয়ে গিয়ে বসেছিলাম। আমি কালকে পোস্টে একটা লিখেওছি। আমার সাথে আমার মা ছিল, মাসি ছিল, আমার দাদা খবর দিয়েছিল যে ওই রেস্টুরেন্টেও আসতে চলেছে। তা আমরা বসে আছি, সেই সন্ধ্যে 8টা থেকে গিয়ে বসে আছি। ফাইনালি রাত্রির 12টা নাগাদ এন্ট্রি হচ্ছে, পরের দিন জন্মদিন, মানে 24 ডিসেম্বর, একদম রাত্রির বেলা। আমি দৌড়ে গিয়ে শুধু গোলাপটা দিলাম দেওয়াতে। সে গোলাপটা তো আমার হাত থেকে নিলই। ছবি তো তখন আর ওইরকম ক্যামেরা ট্যামেরা ছিল না, ওই ফোল্ডিং ছোট্ট ফোনগুলো ছিল, সেই ফোনটা চলে না, এখনো রয়েছে, কারণ ওটাতে দেবের টাচ লেগে গেছিল আর কি। তো এবার সেই ছবিটা আমার সাথে মানে ওরম ওঠেনি, গোলাপটা নিল। নেওয়ার পরেও না সবার আগে মানুষটা কি করলো জানো, আমার মাকে আর মাসিকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। যেই জিনিসটা মানে ভোলার সত্যিই নয়। মানে আমার মা আর মাসি যারা মানে এক সময়কার বলতে পারো উত্তম কুমারের ফ্যান, তারা ইনস্ট্যান্ট ওই বাচ্চা ছেলেটার প্রেমে পড়ে গেল, যে এত ভালো একটা মানুষ হতে পারে, মানে একটা হিরো হয়েও কেউ পায়ে হাত দিয়ে এরম ভাবে প্রণাম করতে পারে। তো এরম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে। তো আর প্রতিবার মানে যত ভিড় হোক যাই হোক না কেন, হয়তো অনেক সময় দেখা হয় না বা সুযোগ হয় না, বা সামনে দিয়ে গিয়েও ভিড়ে ধাক্কা খেয়ে চলে আসি, কিন্তু না ওই যে দেব দেখবে সবসময় সুযোগ খোঁজে যে কতক্ষণে আমি আমার ফ্যানদের সাথে ইন্টারাকশন করব, আর মানে কখনো কাউকে নিরাশা করে না, এইটুকুনি বলতে পারো। তো একদম। এটা তোমরা আরো ভালো জানবে। অনেক সময় আমরা দেখি না যে টিনেজে আমাদের ধরো যাদেরকে ভালো লাগে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পছন্দের লিস্টটাও বদলাতে থাকে। সেক্ষেত্রে হ্যাঁ, তুমি হ্যাঁ, বললে যে চ্যালেঞ্জের সময় থেকে তুমি দেবদার ফ্যান হয়েছো, হ্যাঁ, এখন অনেকগুলো বছর পেরিয়ে গেছে। হ্যাঁ। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমাকে বলতে বলা হয় ঠিক কি কি কারণে তুমি দেবদার ফ্যান, তুমি কি বলবে? দেখো, প্রথম কথা না, আমি যত না হিরো হিসেবে ওর ফ্যান, আমি মানুষ হিসেবে ওর খুব বড় ফ্যান। কারণ মানে আজ অব্দি কোনোদিনও তুমি কোনো ইন্টারভিউতে বলো বা কোনো যে কোনো মঞ্চে বলো, কখনো মানুষটাকে একটা সিঙ্গেল নেগেটিভ কথা আমি বলতে শুনি, যার জন্য আমার সব থেকে ভালো লাগে। আর এখনকার দিনে সবাই জন্য কোরিয়ান ফ্যান, কোরিয়ান কে পপ হ্যান ত্যান এইসব, কিন্তু আমি ওসব বুঝি না। আমি তোমায় বলবো যে আমি তোমার মানে এপিসোডেও বলেছিলাম যে চাকরি সূত্রে, যেহেতু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কলকাতায় আগে ছিলাম না। আমার শুরুতে হয়েছিল মাইসোরে, তারপরে আমি ছিলাম ভুবনেশ্বরে, ব্যাঙ্গালোরে, এইসব জায়গায় ঘুরে এসেছি, পুনেতেও কিছুদিন। তো এই সময়গুলোতে আমি দেবের যে মুভিগুলো রিলিজ হতো, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো বা ওই ক্রেজটা, ওটা খুব মিস করতাম। আর দ্বিতীয়ত হচ্ছে দুর্গাপুজো, বাবা মা তো রয়েছে। তো এই জিনিসটার জন্য আমি মানে কোভিডের সময় যখন বাড়ি আসি, আর তারপর থেকে না আমি আর যেতে পারিনি। আলাম যা হয় হোক, আমি কলকাতাতেই থাকবো মানে। আর কোভিডের সময় যখন টনিক রিলিজ করে, আমি সাউথ সিটিতে গেছিলাম, একটা ট্রেলার লঞ্চ বা মিউজিক লঞ্চ ইভেন্ট ছিল। ভিড় তো সেই সন্ধ্যে থেকে বিকেল থেকে ভিড়, আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার হঠাৎ করে দেখছি একটা দল আসছে, দেখতে পেলাম দেবদার মাথাটা দেখতে পাচ্ছি, আবার দা বলে ফেললাম, দেবের মাথাটা দেখতে পেলাম আসছে। এবার দেখছি কি আমার পুরো সামনে দিয়ে এই জাস্ট এন্ট্রি হবে, আমি এরকম টাচ করতে গেছি, এক বাউন্সারের ধাক্কা, এমন ধাক্কা, সে মানে ওই ভিড়ে পদপৃষ্ট হয়ে আমি যে কোথায় গিয়ে পড়লাম, আমার কোনো মানে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডসে আমি পুরো হারিয়ে গেলাম যে আমি কোথায় আছি। মানে আমি ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, আমি যখন আমার মানে সেন্স এলো কয়েক সেকেন্ড পর যে আমি কোথায় আছি বা কোথায় উল্টে গিয়ে পড়েছি, দেখলাম আমি বেসমেন্ট। এইরকম ব্যাপার স্যাপার হয় আমার সাথে। এই কথাটা সবাই বলে যে মানুষ দেবদার ফ্যান। আচ্ছা, হ্যাঁ, আমি তো দাদাগিরির প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে বলো যে দেখো দেবদাকে নিয়ে এই মুহূর্তটাতে দাঁড়িয়ে, মানে যখন থেকে দেবদা রাজনীতি থেকে একটু হয়তো সরে এলেন, হ্যাঁ, সেই মুহূর্ত থেকে কন্ট্রোভার্সি তুলনায় কম, কিন্তু হ্যাঁ, দেবদা রাজনীতিতে থাকার সময় পর্যন্ত বা কয়েকটা মাস আগেও যখন হুম, আগের সরকার ছিল হুম, পশ্চিমবাংলায়, তখন দেবদাকে নিয়ে নানান সময় নানান রকমের এই সিবিআই ডাকছে, এই ধরনের কথোপকথন, নানান রকমের ব্লেমিং, কন্ট্রোভার্সিয়াল এই বিষয়গুলো। একজন ফ্যান হিসেবে হুম। দেবদা যে রাজনীতিতে গিয়েছেন বা আছেন, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো?
প্রথমত আমি রাজনীতির ব্যাপারটা খুব যে ভালো বুঝি তা নয়, মানে বুঝিই না বলতে পারো। কিন্তু আমি মানে যখন দেবদা রাজনীতিতে এসেছে তখন আমি না একটু হলেও মানে অবাক হয়েছিলাম যে কেন দেব কেন, ভালোই তো ছিল। বাট যখন এলো তারপর থেকে আজ অব্দি তুমি বলো যে কোনো দলের বিপক্ষে একটাও কথা বলেছে? কোনো দিনও না। মানে আর যেটা আমার খুব ভালো লাগে, মানে আমি নিজেও মানে আমার প্রিন্সিপালও এটাই যে আমি যদি না জানি আমি বলবো না। আমি কিন্তু মিথ্যে কথা বা খারাপ কথা মানে অন্যকে ছোট করে আমি তো বড় হতে পারবো না। আমার যেইটুকুনি আছে, আমি যেইটুকুনি দিতে পারবো সেইটুকুনি দিয়েই আমি বলবো। তো সেই মানে সেই যে প্রিন্সিপালটা দেবের মধ্যে, তো এইটা ছাড়া মানে কি বলবো, এই জন্যই আমি আজ অব্দি দেবেরই ফ্যান। মানে রাজনীতিতে আলাদা করে কি করেছে না করেছে আমি সেই প্রসঙ্গেই যাব না, কিন্তু মানুষটা প্রত্যেককে সম্মান দিয়ে ইভেন একটা দলে থেকে সবাইকে আর্টিস্ট হিসেবে গণ্য করে তাদেরকে সিনেমায় নেওয়া, বা এই যে নতুন প্রজন্মদের এইভাবে সুযোগ দেওয়া, মানে থাকলে পাওয়ারে থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। এই যে ভালো দিকগুলো, মানে দেশে সেভেনে তো আমরা একটা বড় চমক পেতেই চলেছি, সেটা তো অলরেডি ডিক্লেয়ার্ড। তো এই এই যে বড় চমকগুলো, এগুলো মানে ওই মানুষটা ছাড়া আমার মনে হয় না খুব কম লোকই এই সমস্ত বিচারগুলো করে। রঘু ডাকাতের সময় থেকে আমরা দেখলাম এসবিএফ দেবদাকে মেগা স্টার ট্যাগ দিয়ে। একজন ফ্যান গার্ল হিসেবে এই মেগা স্টার ট্যাগটাকে তুমি কিভাবে দেখছো? মেগাস্টার মেগাস্টার কি আমার কাছে সুপারস্টার অ্যাকচুয়ালি। মানে ইভেন আমাদের বাড়িতে একজন বাচ্চা আছে, ওর 8 বছর কি 10 বছর বয়স। ওর সাথে আমার রোজ ঝগড়া হয়। ও বলে আমি দেবের ফ্যান, আমি সুপার হিরোর কাছে যাবো। আমি বলছি ওটা আমার সুপারস্টার, আমার আমার কাছেই থাকবে, তুই ওকে আছে, তুই কার্টুন নিয়ে ব্যস্ত থাক। এই নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। তো দেখো মেগাস্টার বা সুপারস্টার এগুলো তো এমনি এমনি হওয়া যায় না। এই যে আজকে সফলতার এত শিখরে পৌঁছেও একটা মানুষ যে এত ডাউন টু আর্থ, এত হাম্বল থাকতে পারে, মানে প্রতিটা ইউনিটের লোক না বলছে যে দেবদা কিছু বলবে না, দেবদা আমাদের সবার খবর রাখে, আমরা খেয়েছি কিনা, আমরা ঠিকঠাক আছি কিনা, আমাদের অসুবিধা হচ্ছে কিনা। ইভেন আমাকে মানে স্টেজে দাঁড়িয়ে আমার যখন অতক্ষণ একটা লং প্রসেসের শুটিং হচ্ছে, এক নাগারে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে খেয়েছ? তারপরে আমার যখন কোমর ব্যথা করছে না, আমি এরকম নিচু হয়েছি, বলছে কি হয়েছে, পায়ে ব্যথা করছে? এলাম না 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 না। বলছে কোমরে ব্যথা করছে? আমি বললাম হ্যাঁ। বলে অলে লেলে। আমি বলছি, তুমি এরকম বলো না, আমি থাকতে পারবো না। তো এই যে ছোট ছোট জিনিসগুলো কোনো প্রয়োজন নেই, সে কিছু না করলেও সে আমাদের চোখে মেগাস্টার, কিছু না করলেও সুপারস্টার। বাট এই জিনিসগুলোই তাকে আজকে মানে সত্যি একজন এমন স্টার করে, মানে গ্লোবাল স্টার সে। এইবার একটু তোমার কাছে দাদাগিরির জার্নিটা শুনবো, কিভাবে যাওয়া, পুরো ব্যাপারটা কিরকম হলো, কিভাবে হলো? হ্যাঁ, এটা নিয়ে বলতে গেলে না অনেক বড় একটা ঘটনা আছে। কারণ কি তোমরা তো জানো এখনো কলকাতায় অডিশন শুরু হয়নি। আর আগে শুরুতে তো প্রচারও হয়নি যে দেবদা হোস্টিং করবে, এটা সাসপেন্স রাখা ছিল। বাট সামহাও ইনস্টাগ্রামে দেখবে কিছু কিছু ফুটেজ লিক হয়েছিল যে দেবদা আসছে বা দূর থেকে। তো ওইগুলো জবের থেকে আমি দেখেছি, আনলাম সর্বনাশ। এবার আর জবের থেকে না প্রথমে বলা হয়েছিল এবার দাদা তো দাদাগিরি করবে না। তখন ভাবছি কে হতে পারে, মানে কে এমন হতে পারে যার প্রতি সেই ক্রেজটা থাকবে, মানে মানে যে টেলিভিশনের যে টিআরপিটা সেটা একদম টপে থাকবে, মানুষের সেই টিভিতে আবার কানেক্টেড হওয়ার যে ব্যাপারটা ওই জিনিসটা থাকবে। তো আমার একজনের কথাই মনে এসছে। এইবারে যখন অডিশন শুরু হলো, প্রথম অডিশন হয় শিলিগুড়িতে। শিলিগুড়িতে যাওয়ার পুরো বন্দোবস্ত আমার রেডি। সেই দিনকে আমার পড়ে গেল একটা অফিসের ইন্টারভিউ সেশন, যেখানে আমাকে থাকতেই হবে। হয়ে গেল, সেটা হলো না। কাজ করলাম সারাদিন, মন খারাপ। তারপরে নেক্সট অডিশন হলো তোমার মেদিনীপুরে। মেদিনীপুরে আগের দিন আমি চলে গেলাম বিকেলে, অফিস টফিস শেষ করে চলে গেলাম। সেখানে গিয়ে ভোর 5টা থেকে লাইন দিয়েছি। ও তার চেয়ে বড় কথা, আমাকে বাড়ির লোক কোথাও একা যেতে দেয়। আমি মিথ্যে কথা বলে গেছিলাম, গিয়ে ওখানে থেকেছি সারা রাত, থেকে ওখান থেকে অডিশন দিয়েছি, দিয়ে ভোর 5টায় লাইন দিয়েছি। মানে আমি 3 নম্বর বা 4 নম্বরে ছিলাম, মানে বোঝো যে কোন কখন গিয়ে লাইন দিয়েছি। তারপর আমার ব্যাপারে বললাম, তারপর আমার যা দেবের সাথে ছবি টবি ওই সমস্ত গুলো দেখালাম, যে আমাকে যেভাবে হোক তোমরা সিলেক্ট করো। এবার এই কথাটা না দেখো অডিশনে গিয়ে সবাই বলে, কিন্তু ওরা বলবে তোমার মধ্যে স্পেশাল এমন কি আছে যে আমরা তোমাকে রিপ্রেজেন্ট। তো সেই সমস্ত অনেক অডিশন, কিন্তু এক রাউন্ড হয়নি আমার, আমি বলবো প্রচুর রাউন্ড হয়েছে। তারপরে দেখছি যে মেসেজ আসছে না, কল আসছে না, আমি বলছি কুচবিহারেও এবার যেতে হবে। তো এইভাবে
হেন কোনো অডিশন নেই যে আমি যাইনি, মানে আমি বলছি যতদিন না আমায় সিলেক্ট করবে আমি যেতেই থাকবো, আমি আমি হাল ছাড়বো না। আর এটা দেবদার মানে অবভিয়াসলি ইন্সপিরেশন, যে যতদিন না হয়ে থাকে চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। আমি তো চেষ্টা করতে রাজি আছি, যতক্ষণ না আমি মানুষটার কাছে পৌঁছাচ্ছি আমি করে যাও। উরে বাপরে বাপ, আমি শিওর তোমার এই ভিডিওটা এখন যারা দেখছে, স্পেশালি যারা দেবিয়ানরা আছে, হ্যাঁ, মানে তোমাকে নিয়ে আরো নতুন করে প্রাউড ফিল করছে এইগুলো শোনার পরে, ডেফিনেটলি। আচ্ছা, তুমি আমাকে এবার একটা বিষয় বলো, যে সামনে তো দেসু 7 আসছে, দেসু 7 নিয়ে আমরা কথা বলছি, কিন্তু তার আগে আমি তোমাকে একটা বিষয় বলতে চাই। তোমার গতকাল ম্যাজিক যে পোর্শনটা আমরা তোমার পারফরমেন্সটা দেখলাম, হ্যাঁ, দারুণ। এই খেলার থ্যাংক আইডিয়া ইউ। দুটো কার ছিল, তোমার? আইডিয়াটা মানে আমি কিছু আইডিয়া দিয়েছি, আর ওদের টিমের লোকেরাও, যারা টিম মেম্বার্সরা ছিলেন তারাও বললেন যে তুমি পার্টিকুলার মানে মুভির কার্ড দিয়ে, মানে এই অ্যাকচুয়ালি এই ম্যাজিকটা আমি ভেবেছিলাম পাবলিকদের থেকে র্যান্ডম অবজেক্টস নিয়ে করব, আর দেবের মুভি নিয়ে একটা ম্যাজিক করব। তো ওরা বললো যে দুটোকে মার্জ করে দিলে কেমন, তো সেটাই মার্জ করে দিলাম। আর কিংস এর যে ম্যাজিকটা ছিল সেটা আমি পার্টিকুলার মানে জবের থেকে না পোস্টারও রিলিজ হয়েছে তবে থেকেও আমি ভেবে রেখেছিলাম যে যদি কোনোদিনও সুযোগ পাই, কিংকে তো কিং এর ম্যাজিক দেখাতেই হবে। দারুণ লেগেছে, দারুণ পারফরমেন্স ছিল। এবার একটুখানি দেসু 7 নিয়ে আসি। দেসু 7-এ তুমি কি কি এক্সপেকটেশন রাখছো, মানে তুমি একজন ফ্যান হিসেবে কি কি চাইছো দেসু 7-এর মধ্যে থাকলে জমে যাবে? না আমি না রিসেন্টলি একটা জিনিস খুব ভাবছি, মানে মুভির কথায় আসছি, একটা জিনিস ভাবছি দেশে 7 যদি আমিও থাকতে পারতাম তাহলে কেমন হতো। মানে একজন ফ্যান হিসেবে তুমি ভাবতেই পারো যে এত কাছে যখন পৌঁছেই গেছিল আর একটু কেন নয়, তো সেটা। আর দেখো প্রথম ডাইরেকশন, আর ওই যে ডাইরেকশনে যে ছবিগুলো দিচ্ছে ওটা দেখেই আমরা পাগল হয়ে যাচ্ছি। আর যে ফ্যানরা কিছু কিছু ফটো ভিডিও মানে দিচ্ছে, বা সেটা দেখে তো আরো সাসপেন্স গ্রো করছে যে কেমন হবে কেমন হবে। তার মধ্যে কি শুভশ্রী দি এতদিন পরে একটা মুভি, মানে ধূমকেতু তো অনেক আগেকার শুটিং, মানে দুটো মিলিয়ে যে কি ব্লকবাস্টার হিট হতে চলেছে। আর তুমি ভাবো টিকিট পুরো সোল্ড আউট, আমি একটা টিকিট যাও মানে ব্যবস্থা করে, এখন তো আমাকে আমার বাবা মাকে বন্ধু বান্ধবকে সবাইকে নিয়ে যেতে হবে, তো আমার কাছে টিকিট নেই, তো আমি কোথা থেকে পাবো? মানে আমি তো তোমার কাছেও একটা রিকোয়েস্ট, যে তোমরা যদি কোনো সুযোগ পাও আমাকে প্লিজ একটু টিকিটের ব্যবস্থা করে দাও, আমি তোমাদের থেকে শরৎ টিকিট। মিউজিক বেঞ্চেস এর থেকে দুটো টিকিট তুমি পাবে কনফার্ম, বিকজ আমরা 4টে কেটে রেখেছি, আমি আর তোমার স্ক্রিনজাদা যাবো, দুটো আমাদেরই এক্সট্রা কাটা আছে। আচ্ছা আচ্ছা, আমি তোমার থেকেই নেবো। আচ্ছা, এবার তুমি বলো, দেশু 7 তো হয়ে যাবে দুর্গাপুজোয়। রিসেন্টলি দেবদা একটি অ্যানাউন্সমেন্ট দিলেন যে 15th of August একটা নতুন কোনো সিনেমার ঘোষণা। আমি এক্সপেক্ট করছি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক। তুমি কি এক্সপেক্ট করছো, তোমার কি মনে হয়? আমিও তাই, আমিও তাই, মানে যেহেতু পোস্টারটার মধ্যে একটা বাংলার বাঘের একটা ব্যাপার রয়েছে না, তো সেটা দিয়ে আমিও তাই ভেবেছি। আমি মাঝে একবার গেস করেছিলাম যে নেতাজিকে নিয়েও কিছু হতে পারে, যেহেতু দেশাত্মবোধক, এবং আম, দেব সবসময় একজন মানে যে খুব চর্চায় রয়েছেন, বা যার যার মানে লাইফের যে স্যাক্রিফাইস সেটা একদম পিক লেভেলে, সেই জিনিসটা নিয়ে যখন ফোকাস করে, তো আশুতোষ মুখোপাধ্যায় ইজ অলসো আ গ্রেট ম্যান। তো মানে আমার মনে হয় যে সেটাই হতে চলেছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমার জন্মদিন 15th August, তো মানে আমার প্রতি বছর এটা প্ল্যান থাকে যে ওই দিনে দেবের মুভি দেখতেই হবে। মানে আমি খাই পড়ি কিচ্ছু করে, আমার বন্ধু বান্ধব সেরম নেই, আমার এটা প্ল্যান থাকে যে বাবা মার সাথে আমি দেবের মুভি দেখতে যাবই যাব। তো এই বছর যেহেতু বাইক অ্যাম্বুলেন্স দাদা পিছিয়ে গেল, আমি সেটা নিয়েও একটা ভিডিও করেছিলাম যে এই বছর আমি কি করব, আমার তো কিছু মাথায় আসছে না। অনেকে বলেছিল যে অন্য বেঙ্গলি মুভি বেরোচ্ছে, অন্য মুভি বেরোচ্ছে, সেগুলো দেখতে চাচ্ছি, সেগুলো আমি দেখবো, আগের দিন পরের দিন সব দেখবো, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে সাপোর্ট করবো, কিন্তু সেই দিনে তো স্পেশাল আমার, মানে পারলে আমি বাড়ি চলে যাই যে একসাথে কেকটা কাটি, তোমাকে একটু কেকটা খাইয়ে দিই। তো সেইটাই ভাবছিলাম, আর তার মধ্যেই পোস্টার এসে গেল যে একটা কিছু সারপ্রাইজ আসতে চলেছে, যাই আসুক আই এম তো হ্যাপি। আচ্ছা, দেবদার কাছ থেকে এমন কোন ধরনের প্রজেক্ট এক্সপেক্ট করো যেটা আমরা এখনো পর্যন্ত দেখিনি? মাইথোলজিক্যাল প্রজেক্ট তো এখনো দেখিনি, বাট সেটা কতটা কি মানে আমাদের টলিউডে কতটা কিভাবে সবাই অ্যাকসেপ্ট করবে, বা কোন ক্যারেক্টার কাকে দিলে কোনটা ভালো হবে, সেটা আই থিঙ্ক একটা বড় টিমের আলোচনার বিষয়, সেটা ওরা করতেই পারে। আচ্ছা, আমরা একটু রিসার্চ করে দেখলাম ইপসিতা কিন্তু কেকেআর এর ফ্যান। এই ব্যাপারটা হওয়া কিভাবে? আচ্ছা, কেকেআর এর ফ্যান বলতে কি, যেহেতু কলকাতা, তো সেই হিসেবে, আর এছাড়াও শাহরুখ খানের জন্য তো থাকেই। তো মানে শাহরুখ খানকে আমার ভালো লাগে, বাট তাই বলে ওই দেবের মতন নয়, দেব হচ্ছে সবার উপরে।
তো মানে এখন শাহরুখ খান ফ্যানরা প্লিজ কিছু বলো না, কারণ শাহরুখ খান যেভাবে জার্নিটা মানে দেবের যেমন শুরু থেকে নিজের চেষ্টায় নিজেকে তৈরি করা, শাহরুখ খানেরও তাই। আমি শাহরুখ খানকে খুব ভালোবাসি, কিন্তু সামহাও আমি দেবের প্রতি একটু বেশি বায়াসড, সেটাই বল। আর তোমাকে আমি মানে যদি একবার দেখাই যে এই যে সমস্ত এগুলো রয়েছে না, বাবা সব গেল চশমাটাও ভেঙে গেল, দাঁড়া। হ্যাঁ, তো এই যে এই এগুলো সব আমার ম্যাজিকে, গানে এই সমস্ত পাওয়া। আর এখানে কেকেআর এর এটা দেখাই, তো এটা আমি রিসেন্টলি পেয়েছিলাম। এই যে কেকেআর এর সমস্ত প্লেয়ারদের সাইন করা যে ব্যাট, এটা ওদের একটা মানে ওদের একটা ইভেন্ট মানে কন্টেস্ট হয়েছিল, কুইজের মতনই অনলাইন কন্টেস্ট হয়েছিল, সেখানে জিতেছি। এখানে ক্যামেরন গ্রিন ওদের সবার সাইন করা এই যে বলটা। তারপর এছাড়াও দাঁড়াও, এই দেখো, এটা আমি একটা বিউটি প্যাজেন্টে গিয়ে পেয়েছিলাম। হ্যাঁ, তো আর আমার বাড়ির বিশেষত্ব হচ্ছে কোনো বছরের কোনো সরস্বতী পুজো, ঠাকুর আমার বিসর্জন যান না, সবাই এখানে থাকেন, মানে এরকম প্রচুর কালেকশন আছে। আচ্ছা, এইটা হচ্ছে ম্যাজিকের, বহু ছোটবেলায় পেয়েছিলাম এটা, শিশু কিশোর একাডেমির থেকে, মানে এটা সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে পাওয়া। তারপর এই ক্রাউনটা একটা প্যাজেন্টে পেয়েছিলাম। তো এরকম প্রচুর আর কি সমস্ত রয়েছে। এই যে রূপোর গণেশ, এই যে এটা সর্বশিক্ষা মিশন থেকে পাওয়া এই যে অ্যাওয়ার্ডটা, এই সমস্ত প্রচুর রয়েছে। তো এইসব নিয়েই আর কি চলছি। দুর্দান্ত লাগলো। আচ্ছা ইপসিতা, কোনো মানুষ যদি একদম সামনে শারীরিকভাবে না দাঁড়িয়ে থাকে তাহলেও কি তাকে ম্যাজিক দেখানো সম্ভব? হ্যাঁ, কারণ কি তো এরকম রিসেন্ট তো বহু হয়েছে যে কোভিড এর পর থেকে ফিজিক্যালি সব জায়গায় পৌঁছে ম্যাজিক দেখানোটা সম্ভব ছিল না। তো অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যে আমরা ভার্চুয়ালি ম্যাজিক দেখাই, মানে প্যান ইন্ডিয়া হোক, তারপর আমাদের যেগুলো কর্পোরেট শোজ হয় সেখানে তো তোমার মানে যারা ক্লায়েন্টসরা থাকে, অনশোর ক্লায়েন্টসরা, তারাও মানে কানেক্টেড থাকে ভার্চুয়ালি, তো সেখানেও দেখানো হয়। তো আজকে কি আমাদেরকে একটা ছোট্ট ম্যাজিক দেখানো পসিবল, মানে যদি পসিবল হয়? পসিবল, তুমি যদি আমাকে একটু সময় দাও, মানে আমি একটু কিছু তাহলে জিনিসপত্র আর কি বার করে নিতে পারি। ফাইন, আমরা একটুখানি সময় নিতেই পারি, তাহলে আমাদের অডিয়েন্সও আচ্ছা। দাদাগিরির বাদ দিয়েও কিছু ম্যাজিক দেখতে পারবে তোমার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দাঁড়া। আর এই যে তার আগে এই যে ট্রফিটা দেখাই, এই ট্রফিটা পাওয়ার আগে আমি রোজ ভাবতাম এরম 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 এরম, তারপরে গিয়ে যে সত্যিকারের হাতে পেয়েছি তখন এমন লাফিয়েছে যে দেখবে আমার সিঙ্গেল ছবি ওঠেনি, যা উঠেছে দেবদার সাথে উঠেছে। আচ্ছা, আমি একটা কাগজ পেন নিয়ে এসেছি, আমি বেশি একদম। কিছু সামনে পেলাম না। তো দেখো, একটা খালি কাগজ আছে, হ্যাঁ, দুদিকেই খালি। আর এর ভিতরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রেসক্রিপশন, ঠিক আছে? তো আচ্ছা। ওটা নিয়ে কিছু জাজ করো না। আচ্ছা, এখানে তুমি আমাকে একটা নাম্বার বলো, যেটা হচ্ছে 4 ডিজিটের নাম্বার হতে পারে। আচ্ছা আর সেই নাম্বারটা রিপিটেটিভ রেখো না, যেমন 11111222 আচ্ছা এরকম রেখো আচ্ছা না। আর 0 বা 9, সরি 9 নয়, 0 1 এগুলো ইনক্লুড করো না, ওগুলো খুব ইজি হয়ে যায়। মানে র্যান্ডম নাম্বার ধরো 3126 এরকম আচ্ছা। টাইপের কোনো একটা নাম্বার বলো। ওকে ওকে 5817। 5817, আচ্ছা ঠিক আছে, এই যে তোমাদের নাম্বারটা এখানে লিখে নিচ্ছি। হুম। তা আমি আমার ইচ্ছা মতন আরেকটা নাম্বারও লিখে নিতে পারি। তার আগে তুমি আরেকটা নাম্বার বলো। ওকে, যেখানে 1টা না থাকলেই ভালো হয় তো? হ্যাঁ, মানে ওইরকম। আচ্ছা, তাহলে তুমি করো। মানে এত কঠিন নাম্বার ভাবছো যাতে না না আমার না, না কঠিন মেলে। কঠিন হচ্ছে না, কঠিন রিলেট করে ভাবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, তুমি লেখো হচ্ছে 2785। ঠিক আছে, তোমার একটা নাম্বার লিখলাম, এবার আমি আমার একটা নাম্বার লিখি, আমি একটা র্যান্ডম নাম্বার লিখি। আবার তুমি আরেকটা নাম্বার বলো। আচ্ছা 8589, এটা তোমার স্ট্রিঞ্জয়দা বললো। 8589, 89। আচ্ছা তাহলে আমিও একটা নাম্বার লিখি। বাবা, পেনের কালিও শেষ হয়ে গেল, দেখো। তো আমি আরেকটা আমার র্যান্ডম নাম্বার লিখি। তো এবার আমি তোমার নাম্বারগুলো বলছি, তুমি অ্যাড করতে পারো। 5817, দাঁড়াও আমি অ্যাড করবো এক সেকেন্ড। হ্যাঁ, এবার আমরা করি। হ্যাঁ চলো। বলো নাম্বার। 5817 যেটা তুমি বলেছিলে, 5817 2785 2785 যেটা তুমি বলেছিলে, 7214 যেটা আমি লিখেছিলাম। 7214। হ্যাঁ, তারপরে তুমি আবার একটা নাম্বার বললে 8589। 8589। হ্যাঁ, তো অ্যাড করে তোমার কত এসছে? 24405। না, তুমি আরেকবার দেখো আবার নাম্বারগুলো। আচ্ছা, 5817, দাঁড়াও 5817। 2875, এই সরি 2785, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 2785। হ্যাঁ 7214, 7214 8589, 8589 1410।
এক সেকেন্ড, 1410 25815 25815 5 তাহলে এটা আমি এখন এখানটায় লিখছি। হ্যাঁ, আমার হাত কিন্তু 5টা আঙুলি এখানে, ঠিক আছে? ঠিক আছে, 25 815 এখন এখানে লিখলাম। আর তুমি যখন প্রথমেই নাম্বারটা বলছিলে, কাগজটা যখন সাদা কাগজ আনলাম, তার আগে কিন্তু আমি একটা নাম্বার এখানেই লিখে রেখেছিলাম উল্টো দিকে। এ দেখো তো নাম্বারটা। এ বাবা, কি করে হলো? ওয়াও, থ্যাংক ইউ, দারুন দারুন, মজা এসে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইপসিতা, এত সুন্দর ম্যাজিকটা দেখাবার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে শেষ হ্যাঁ, করব। দেবদাকে এতজন নায়িকার সঙ্গে কাজ করতে দেখেছি, তোমার চোখে দেবদার সঙ্গে সেরা নায়িকা কে? যদি আমি হতে পারি আমি। আর যাদেরকে পর্দায় দেখেছো তাদের মধ্যে? তাদের মধ্যে না আমার প্রত্যেককেই ভালো লাগে, প্রত্যেককেই মানে সত্যি বলছি খুবই ভালো লাগে। প্রত্যেকের মানে আলাদা, যেহেতু প্রত্যেকটা সিনেমা স্টোরি আলাদা আলাদা হয়, প্রত্যেকেই ভালো। আর আমার তো মনে হয় যে আমি নিজেকেই তাদের জায়গায় দেখতে পাই অলরেডি, তো যেহেতু দেবদা পাশে রয়েছে, তো সেই জন্যই বলছি যে প্রত্যেককেই ভালো লাগে, মানে আমি আলাদা করে কাউকে কিছু বলতে পারবো না। তবে রুক্মিণী দিকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ মানে শি ইজ সো জেনুইন, সো সফট, সো কাইন্ড হার্টেড। একবার টেক্কার সময়, টেক্কার হল ভিজিটের সময় দেখাও হয়েছিল, মানে আমি বেরোচ্ছি যে মনের মধ্যে না খুব ধুকপুক ধুকপুক করছে যে এই দেব এসছে, দেব এসেছে, দেব এসেছে। ওরে সবে বেরিয়েছি আর দেখি দেব, স্বস্তিকা দি আর রুক্মিণী দি এরা দাঁড়িয়ে রয়েছে, আর আমি আল্লাহ, দেব এসছে, দেব এসছে, দেব এসছে। আর বাউন্সাররা সরে যাও, সরে যাও, আসবে না, সামনে আসবে না, এরকম করছে, হাত দিয়ে আটকাচ্ছে। আর দেব বলেছে আসতে দাও, ব্যাস আমার তো হয়ে গেছে। ওই দেখবে আমার প্রোফাইলে এর আগে লাস্ট যে ডিপিটা ছিল 2024-এর 9 অক্টোবর, তারপর থেকে আজ অব্দি আমি ডিপি চেঞ্জ করতে পারিনি, মানে কাল রাতে করেছি এপিসোড টেলিকাস্ট হওয়ার পর। তো ওই যে দেখা হলো, ওই যে সেলফিটা তুললাম, আমি তো মানে কাঁদছিলাম, আমার মুখটা তো এরকমই উঠেছে। মানে আমার এতদিনের লক্ষ্য ছিল এমন একটা ছবি থাকবে যেটা আমি বড় করে ফ্রেম করব, যেটা আমি এবার করবই। তো সেইটা মানে এমন কেঁদেছি। ওরা তো হল ভিজিটে এসেছিল, ওরা হলের রিভিউ নিয়ে ওরা চলে গেছে, হল ফাঁকা হয়ে গেছে, পরের শোর লোক ঢুকে গেছে, আমি ওখানে বাথরুমে কোনায় দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছি। মানে ওখানকার স্টাফরা লাস্টের সময় ঠিক আছে, ঠিক আছে, আবার আসবে, আবার দেখা হবে, ঠিক আছে, তারা আমাকে আশ্বাস দিল। দারুণ লাগলো শুনে, সিরিয়াসলি। তোমার সঙ্গে কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখা হবে কোনো না কোনো ইভেন্টে। আর একদম, তখন আমরা আবার সামনে থেকে কথা বলবো। এন্ড তোমাকে আবারও অনেক অনেক কনগ্রাচুলেশনস, দাদাগিরি জিতেছো। অবশ্যই আমাদের তরফ থেকে টিকিটটা তোমার জন্য, তুমি দাদাগিরি উইন করেছো সেই জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একদম অবশ্যই একদম, যোগাযোগ মানে করবে। আমি তোমার জন্য কিছু একটা ম্যাজিকের জিনিস নিয়ে যাবো, গিফট, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইপসিতা, ভালো থেকো, সামনের একদম দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। একদম একদম। ওকে, আর সবাই এত ভালোবাসা দিচ্ছে, মানে সকাল থেকে ফোন টোন তো আসছেই। মানে একজন না এক ব্যাগ কাঁঠাল ভেঙে কোয়া করে পাঠিয়েছে, যে ওনার গাছে কাঁঠাল হয় বলে, যে তুমি মানে কালকে এত ভালো পারফর্ম করেছো, মানে জিতে এসেছো, তার জন্য এটা রাখো। আমি সেটা আজকে অবশ্যই আগে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। আর মানে যারা, আমার না কেনা জিনিস অত পছন্দ না, তার থেকে বেশি কেউ যদি আন্তরিক ভাবে দেয়। তো সকালবেলা যারা মর্নিং ওয়াকে যায়, আমার বাবা মায়ের যারা বন্ধুরা, তারা যত গাছের ফুল, মানে সকালে তো ঠাকুরের জন্য ফুল তোলে, সেই ফুলের থেকে আমাকে সবাই এরকম ছোট 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 ফুল এনে এনে সেগুলো আমাকে দিচ্ছে, এই নে কংগ্রাচুলেশনস। মানে সবাই তো সিনিয়র সিটিজেন, তাদের থেকে যে এই যে আশীর্বাদটা পাওয়া। একজন এসে বলল, জানিস আমি কত সালে, মানে একজন বয়স, এত সালে আমি দেখেছিলাম গাড়ির মধ্যে উত্তম কুমার বসেছিলেন ওইখানে টালিগঞ্জের ওখানে, আমার যেমন অবস্থা হয়েছিল কাল তোর ওইরকম অবস্থা হয়েছিল। আমি বলছি, একদম ঠিক বলেছো। এই জিনিসগুলো না সত্যি মানে একদম মনের মধ্যে বেঁধে রাখার মতন জিনিস। একদম একদম। সো ইপসিতার সঙ্গে আমাদের দেখা হচ্ছে শরৎ মিউজিক বেঞ্চেসের দেসু 7 উইথ আমাদের তরফ থেকে ইপসিতার জন্য 2টো টিকিট। অ্যান্ড দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের এই ইন্টারভিউ সেশনটা আমরা এখানেই শেষ করলাম। আশা করছি আপনারা প্রত্যেকে খুব এনজয় করেছেন। টাটা। টাটা।